হ্যাঁ, আরেকবার বলো রাফিউ। The freezing point and the melting point of a substance are the same. হ্যাঁ ঠিক আছে, বাট আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট। Melting point is the temperature where a specific substance melts. For example, water melts at 0 degrees Celsius. Water does not melt. Water boils or evaporates. Oh, ice, দ্যাটস এ ice, গুড ice. পয়েন্ট। আসলান কিন্তু একটা ভালো কথা বলছে, ওয়াটার কিভাবে মেল্ট হয়, তাই না? আচ্ছা, রাফিউ ঠিকঠাক ভাবে বলো আর একটু গুছাই ভাবে বলো। আচ্ছা, এটা তুমি আসলান আমাকে আনসার দাও, হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট? মাইক মাইক। The melting point is the point. স্যার শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বলো। Melting point is the point where a It's not a metal point, Aslan. Melting point isn't a point. What is a melting point? melting point is a process in which metals uh, uh, melt into a liquid. No. Metals melt into Sir, liquids not all the time. Ice কি metal? Ice কিন্তু metal না। So ice melt into water হলে এটা তাহলে আমরা তো বলতে পারবো না তখন এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট আছে। তো মেটাল কথাটা আসবেই না মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট হচ্ছে একটা টেম্পারেচার, এনি সাবস্টেন্সের একটা টেম্পারেচার, যেই টেম্পারেচারে একটা সাবস্টেন্স সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়। একটা সিম্পল কথা, এটা না পারার কারণ কি? একটা সাবস্টেন্স যেই টেম্পারেচারে সলিড থেকে লিকুইডে কনভার্ট হয় সেটাকে আমরা বলতেছি মেল্টিং টেম্পারেচার। মেল্টিং টেম্পারেচার sir, ফ্রিজিং টেম্পারেচার সেম। ফ্রিজিং টেম্পারেচারে কি হয়? রাফিউর প্রতি আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ফ্রিজিং টেম্পারেচার? ফ্রিজিং টেম্পারেচারে কি হয়? sir, 1 second. রাফিউ ভিডিও অন করে আনসারটা দাও। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আবার আটকে আটকে যাচ্ছে? শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? Yes, এসেছি, sir. এনিওয়ান? এসেছি। আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? Yes, Yes, sir. sir. ওকে। হ্যাঁ, রাফির প্রতি আমার কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট। Yes, sir. The melting point is What is temperature freezing for a point? What is freezing point? substance to smelt. Okay. What is freezing point? The freezing point is the temperature where a specific temperature starts to freeze or becomes solid. হ্যাঁ, সলিড কোন স্টেট থেকে হবে? সলিড লিকুইড থেকে যখন From সলিড হবে সেটাকে from আমি liquid to বলছি solid. ফ্রিজিং পয়েন্ট। সো ফ্রিজিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট দুইটাই আলটিমেটলি সেম পয়েন্টই হয়। ওকে। দর্শীকে একটা কোয়েশ্চেন করি। দর্শী, শুনতে পাচ্ছ? Yes, sir. হোয়াটস দ্য মেল্টিং পয়েন্ট অফ ওয়্যাক্স? 57 degrees Celsius. 57 ডিগ্রি সেলসিয়াস। গুড। ওকে। দর্শিকা, আমি আরেকটা কোয়েশ্চেন করি। Yes, sir. দর্শি, হোয়াট ইজ বয়লিং পয়েন্ট? Boiling point is the temperature when a substance begins to melt or transform. Transform from a solid state to liquid state or liquid state to the vapor state. ওকে, বয়লিং পয়েন্টে হচ্ছে আমরা জেনারেলি শুধু লাস্টের যে পার্টটুকু বলছো না, Oh ওটা yeah, আমরা ইউজ করছি। yes, yes. ওকে। From লিকুইড liquid to থেকে যেটা vapor. হ্যাঁ, লিকুইড থেকে এটা গ্যাসিয়াস স্টেটে যখন যাবে সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট, ঠিক আছে? আর ফার্স্টের যে পার্টটা বলছো না, যে সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়, Certain সেটা কি melting বলো? point. মেল্টিং পয়েন্ট। ওকে। সো Oh, wait, হোয়াটস আমার দ্য mic. বয়লিং পয়েন্ট অফ ওয়াটার? Yes, sir. হোয়াটস দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার?
The boiling point of water is 100 degrees Celsius. 100 degrees, গুড। ওকে, তাহলে আজকের টপিক হচ্ছে, আমরা গতকালকে টপিকটা একটু দেখলাম কি কোয়েশ্চেন আছে, খুব বেশি কঠিন কিছু না, অনেক হালকা। ওকে আজলান, তুমি শুনতে পাচ্ছ? তোমাকে আরেকটা কোয়েশ্চেন করি আমি, কিন্তু লাস্ট একটা টপিক। Okay, sir. ওকে, বয়েলিং পয়েন্ট কি কোনো একটা এরিয়ার এয়ার প্রেসারের উপর ডিপেন্ড করে? Yes, sir. আচ্ছা, বয়েলিং পয়েন্ট কোন একটা এরিয়া প্রেসারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, টেম্পারেচার যদি, আচ্ছা কোন একটা এরিয়ার এয়ার প্রেসার ধরো বেড়ে গেল, ঠিক আছে, ইফ এয়ার প্রেসার ইনক্রিজেস, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন বয়েলিং পয়েন্ট? Sir, it will take less time to cook. ইট উইল বি, It will take less time to cook. ওকে, লেস টাইম টু কুক। ওকে, বয়েলিং পয়েন্ট, আমি বয়েলিং পয়েন্টের ইম্প্যাক্টটা জানতে চাচ্ছি। বয়েলিং পয়েন্ট কি ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে যদি কোনো একটা এরিয়ার এয়ার প্রেসার ইনক্রিজ হয়? তাহলে ওই এরিয়ার বয়েলিং পয়েন্ট ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? Oh, sir, increase of. ওকে, গুড। এয়ার প্রেসার যখন বাড়বে বয়েলিং পয়েন্টও একই সাথে ইনক্রিজ হবে। Sir, I have a question. হ্যাঁ হ্যাঁ। Sir, why do the wax melt faster than water? ওয়াই ডু ওয়েক্স মেল্টস ফাস্টার দেন? Wax, candle হ্যাঁ, wax ওকে, melts faster. ক্যান্ডেল ওয়াক্স Is মেল্টস it because ফাস্টার। of its state, or I mean, because no, it's আগে তুমি বলতে চাচ্ছ যে ওয়েক্স আমাদের আইসের চেয়ে ফাস্টার মেল্ট, ওয়াটার তো মেল্ট হয় না, ওয়াটার তো নিজেই লিকুইড সাবস্টেন্স, তাই তো? আইসের কথা বলছো তাই তো? আইসের কথা বলছো, ওকে। আসলে ফাস্টার কোনটা মেল্ট হবে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ no, অল তোমার sir. টেম্পারেচার একটা No, I mean water to turn into vapor and wax to melt. ওকে, ওয়াক্স টু I mean মেল্ট এন্ড ওয়াটার these টু two. ভেপর তো দুইটা কমপ্লিট ডিফারেন্ট জিনিস হয়ে গেল না? একটা তো আমরা বয়েলিং পয়েন্টের কথা বলছি, আর একটাতে বলছি হচ্ছে মেল্টিং পয়েন্টের কথা। তো দুইটা তো ডিফারেন্ট জিনিস। একটাতে হচ্ছে তোমার এক একটা স্টেট চেঞ্জ হচ্ছে, একটাতে লিকুইড তোমার গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হচ্ছে, আর একটাতে হচ্ছে সলিড স্টেটটা তোমার লিকুইডে কনভার্ট হচ্ছে। ওয়েক্স এর ক্ষেত্রে আমরা যেটা বলছি যে 57 ডিগ্রি সেলসিয়াসে তোমার এটা কি ওয়েক্স মেল্টিং পয়েন্ট। 57 ডিগ্রি সেলসিয়াস আমরা যখন দিব তখন সেটা মেল্ট hয়ে লিকুইডে কনভার্ট হয়ে যায়। Sir, I আর had the question I wanted to ask you, that why the melting point of wax is really lower uh than the melting of ice. I mean, what's the reason? ওকে, মেল্টিং পয়েন্ট অফ ওয়াক্স এটা হচ্ছে ইজ মাচ মোর হায়ার দেন দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস। ওকে, মেল্টিং পয়েন্ট অফ ওয়াক্স হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। অপরদিকে আমরা যদি আদারওয়াইজ আরেকটা আইসের কথা ক্লিয়ার চিন্তা করে দেখি, দেখো ওখানে হচ্ছে আইসের মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস বড় না 57 ডিগ্রি বড়? 57 ডিগ্রি সেলসিয়াস বড়। তার মানে ওয়্যাক্স কে আমার যদি কনভার্ট করতে হয় লিকুইডে, সলিড থেকে, সেখানে আমাকে বেশি টেম্পারেচার দিতে হবে। এখন কেন But sir, এটার why? রিজন হতে Yeah. পারে? হ্যাঁ, কেন হতে পারে এটা? ইটস বিকজ অফ দ্য কম্পোজিশন অফ দ্য এলিমেন্ট। এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে এক ধরনের এক এক ধরনের অ্যাটমস বা মলিকিউলস নিয়ে ক্রিয়েট হয়। তেমনি এক ধরনের ওয়েক্স এক So ধরনের that one was harder. That's why. I mean, the element of them was harder, or what's the reason? না না না, এই ধরনের কোনো না, কোনোটা হার্ড বেশি, সেই জন্য এটার তোমার মেল্টিং টেম্পারেচার বেশি, ব্যাপারটা এরকম না। সলিড কিন্তু যে কোনো কিছুই অনেক সলিড হতে পারে। যেমন আইস কিন্তু এনাফ সলিড, আইস কিন্তু যখন আমরা একদম কুল ডাউন করবো সেটা এনাফ সলিড হইতে পারে। তো সেখানে আমি এটা বলতেছি না যে তোমার টেম্পারেচারের আপ ডাউনের কারণে খুব বেশি সলিড হওয়ার কারণে ব্যাপারটা হচ্ছে এরকম না। এটা ইটস বিকজ অফ দ্য কম্পোজিশন অফ দ্য এলিমেন্টস ইটসেলফ। ঠিক আছে, ওয়েক্স যে কম্পোজিশন, যে অ্যাটমস বা মলিকিউলস দ্বারা ক্রিয়েট হয়েছে, এটা কম্পোজিশন বা যে প্রপার্টিজ আছে ওয়েক্স এর, সেটার কারণেই এটার হচ্ছে তোমার মেল্টিং টেম্পারেচারটা একটু হাই। আবার দিকে ওয়াটারের মেল্টিং টেম্পারেচার এটার কম্পোজিশনের কারণে অটোমেটিক্যালি একটু লো। ঠিক তেমনি অনেকগুলো অন্যান্য ডিফারেন্ট যেসব সাবস্টেন্স আছে
সেগুলোর মেল্টিং টেম্পারেচারও ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। কোনোটা 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রিও হতে পারে ওয়াটারের মধ্যে, আবার 0 ডিগ্রি থেকে বেশিও হতে পারে, 0 ডিগ্রি থেকে কমও হতে পারে। ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। তো স্পেসিফিক্যালি Okay, আমি sir. প্রত্যেকটার তো স্পেসিফিক্যালি আমার পক্ষে বলাও সম্ভব না, মনে রাখাও সম্ভব না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেগুলো কমনলি আমাদের এনভায়রনমেন্টে ইউজ করে থাকি, এগুলো এক্সাম্পলি আমরা ইউজ করে থাকি। Okay, sir. ওকে, সো আমরা হচ্ছে আগের চ্যাপ্টার থেকে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারো। আমরা অনেক কিছুই করেছি, আগের চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, প্রপার্টিজ অফ ম্যাটার্স এন্ড ইটস এক্সটার্নাল এফেক্টস, এই চ্যাপ্টারটা আমরা শেষ করেছি, চ্যাপ্টার 8। আজকে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমি একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করব, যেটা হচ্ছে চ্যাপ্টার 9, ফোর্স এন্ড এনার্জি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করো। No question, sir. ওকে, তাহলে আমি ফোর্স এন্ড এনার্জি এই চ্যাপ্টারটা স্টার্ট করে দিই। ওকে, ফার্স্টে আমরা একটা ক্রিকেটারের পিকচার দেখতে পাচ্ছি, বাংলাদেশের ক্রিকেটার তানজিদা ইসলাম লেখা আছে ক্যাপশনে। ওকে, ফোর্স এন্ড এনার্জি, তার মানে এখানে বোঝা যাচ্ছে যেহেতু চ্যাপ্টার নামের সাথে পিকচারটা রিলেট করতে চাই, তার মানে বলকে ব্যাট দিয়ে আহ কি বলবো ফোর্স দিচ্ছে, সেটা একটা হতে পারে। ওকে, আমরা চলে যাই যে ফোর্স এন্ড এনার্জি বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ ফোর্স এন্ড হোয়াট ইজ এনার্জি, দুইটা ডিফারেন্ট একটা জিনিস। Okay, so that we use the word force in many ways in our daily conversation, but in science, this word has a specific meaning. So you have already know what is meant by force in science. আমরা এটা আগে আগে পড়ে এসেছিলাম যে কি হোয়াট ইজ ফোর্স। ফোর্স ইজ সামথিং দ্যাট ক্যান চেঞ্জ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট। আমরা পড়েছি আগের চ্যাপ্টার গুলোতে এই ব্যাপারটা আমরা পড়েছিলাম যে ফোর্স এর মাধ্যমে আমরা একটা অবজেক্টের মোশন চেঞ্জ করতে পারবো। কোনো একটা অবজেক্ট ধরো বসে আছে এক জায়গায় স্টিল হয়ে আছে, ওইটার উপর আমি ফোর্স দিলে ওইটা আস্তে আস্তে কি ওটার মোশনে চেঞ্জ আসবে, ওটার স্পিড বাড়বে। অথবা এমনও হতে পারে যে একটা এলিমেন্ট, একটা অবজেক্ট অলরেডি মোশনে আছে, অলরেডি সে স্পিডে আছে, আমি তখন তাকে ফোর্স দিলাম অপোজিট সাইড থেকে, তখন সেটা কি হবে, তার স্পিডটা কমে যাবে। অর্থাৎ ফোর্স দিয়ে আমি কোনো একটা অবজেক্টের মোশন অল্টারনেট করতে পারি। তো ফোর্স ইজ সামথিং দ্যাট ক্যান চেঞ্জ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট. So when you will read the Newton's world science formulas in the higher class, you will see how this is explained with the help of acceleration. So নিউটনের যেসব ল আছে ওগুলো সব অনেকগুলা ল আমরা হায়ার ক্লাসে পড়ি, এবং প্রত্যেকটা ল কিভাবে আসছে সবকিছুই আমরা ডিসক্রাইবলি পড়বো, বাট এই ক্লাসে তোমাদের এত ডিসক্রাইবলি কিছু লিখে নাই। নিউটনের ল আছে অনেক কয়েকটা। তো এরপরে দেখো, ইন এডিশন টু চেঞ্জিং দ্য মোশন অফ অ্যান অবজেক্ট, ফোর্স ক্যান অলসো ডু অ্যানাদার টাস্ক. It can often change or distort the shape of an object. কি বলছে যে ফোর্স, ফোর্স দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি, শুধুমাত্র মোশন যে চেঞ্জ করবে তা না, অনেক সময় এই ফোর্স দিয়ে আমরা অবজেক্টের শেপও চেঞ্জ করি, যেটা আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম। আমরা বলেছিলাম মেটালস এর একটা তোমার প্রপার্টিস হচ্ছে কি, যে এটা ইলাস্টিসিটি, পালিয়েবিলিটি, এই ধরনের কিছু প্রপার্টিস ছিল, যেটার Yes. কারণে আমরা মেটালসকে হিট করলে এটার শেপটা চেঞ্জ হয়। একটা কথাও বলেছিলাম যে একটা ছোট্ট 1 সেন্টিমিটার কিউব, খুব মোস্ট প্রবাবলি একটা গোল্ডের একটা গোল্ডকে যদি আমরা হিট করতে থাকি, সেটা এক্সপান্ড হতে হতে এতটাই এক্সপান্ড হতে পারে যে একটা ফুটবল মাঠের সমান হয়ে যেতে পারে। মানে অর্থাৎ এটা এক্সপ্যান্ডেবিলিটিটা অনেক বেশি। সো ঠিক সেম, যে আমি কোনো একটা মেটালকে হিট করলে সেটা তোমার শেপ চেঞ্জ হয়ে যেতে পারে ফোর্স দিলে। হিট করা মানে কি, এক ধরনের ফোর্স দেয়া, সেটার শেপ চেঞ্জ হতে পারে। তো বাই অ্যাপ্লাইং ফোর্স আমি শুধু মোশন চেঞ্জ করবো না, আমি শেপও চেঞ্জ করতে পারি। তো বাই অ্যাপ্লাইং ফোর্স ইউ ক্যান ব্যান্ড দ্য রড। তো এগুলো সবগুলো মেটালের কথা বলতে, স্ট্রেচ স্প্রিং, টুইস্ট ওয়্যার, ডিফারেন্ট কাজ করা যায়, শুধুমাত্র মোশন না, আরো অনেকগুলো কাজ করা যায়। So in our daily lives, we use force every moment. Sometimes we use force directly, and sometimes with the device to protect ourselves from unnecessary force sometimes. So to know about force, we have to do various experiments with the force. We need to right amount of force with regards. Do you know that nature has a system for the use of perfect amount of force? তো এখানে যে ফোর্সটার কথা বলতেছে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স?
আমরা আগের চ্যাপ্টার গুলোতে এই সম্পর্কে হালকা করে একটা আইডিয়াও পেয়েছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স জিনিসটা কি। আমি বলেছিলাম যে ইন দিস ইউনিভার্স যে কোনো দুইটা অবজেক্ট, এনি টু অবজেক্ট অ্যাট্রাক্টস দেমসেলভস, অ্যাট্রাক্টস দেমসেলভস, এটা ও এই অবজেক্টকে এই অবজেক্ট টান দেয়, আবার এই অবজেক্টকে এই অবজেক্ট টান দেয়। তো একটা একটার দিকে অলওয়েজ অ্যাট্রাক্টেড ফিল করে। এখন এই অ্যাট্রাকশনের যে ফোর্স, যেই শক্তি বা যেই ফোর্সে এটা ফিলটা করে, সেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলতেছি। তো এখন এই ইউনিভার্সে দুইটা অবজেক্টই একটা একটাকে অফকোর্স অ্যাট্রাক্ট করে। এখন কোনটার অ্যাট্রাকশন রেট বেশি হবে? যেইটার সাইজ সবচেয়ে বড় সেটার অ্যাট্রাকশন রেট হবে সবচেয়ে বড়। তো তার মানে হচ্ছে এখানে দুইটা একটা আরেকটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করলেও যেটার বড় সেটার অ্যাট্রাকশন পাওয়ার বা অ্যাট্রাকশন ফোর্সটা বেশি। তো দেখা যাবে যে এটা এটাকে কাছে টানতেছে, এটা এটাকে কাছে টানতেছে, কিন্তু আলটিমেটলি এইটা এইদিকে সরে আসবে। ছোট যেই অবজেক্টটা সেটা বড়টার দিকে সরে আসবে। কেন? কারণ এইটার যে অ্যাট্রাকশন রেট সেটা বেশি। তো এই যে অ্যাট্রাকশন রেট, এই যে ফোর্স, এটাই হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স এই ইউনিভার্সে। এখন আমরা সেটা আর্থের সাথে কম্পেয়ার করি অলওয়েজ। আর্থে, কারণ আমরা হচ্ছে আর্থে লিভ করি। তো আর্থ আমাদেরকে তার নিজের দিকে যেভাবে অ্যাট্রাকশন করে, যে ফোর্স অ্যাট্রাকশন করে, সেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি। তো দিস পার্টিকুলার গ্র্যাভিটেশনাল ফোর্স is always applicable if you throw something down from the above and at the time the object keeps falling down at a certain acceleration. And এই গ্র্যাভিটেশন ফোর্সের কারণে তুমি যখন আর্থের সার্ফেসে কোনো কিছু উপরের দিকে ছুঁড়ে মারো, এটা কিছু দূর উঠবে। কিন্তু এই আর্থের যে টান, সেটা টানের কারণে যে অ্যাট্রাকশন, সেটা অ্যাট্রাকশনের কারণে এটা আবার নিচের দিকে কন্টিনিউসলি পড়তে থাকবে। আমরা আকাশে অনেক সময় ঢিল ছুড়ি না, ঠিক ব্যাপারটা সেরকম, যে যখন উপরের দিকে মারবো সেটা উপরের দিকে উঠতে থাকবে, কিছু দূর যাওয়ার পর সেটা আবার নিচের দিকে পড়তে থাকবে। কেন কি? কারণ হচ্ছে আমি ফোর্স দিলাম উপরের দিকে, তাহলে সেটা উপরের দিকে চলে যাচ্ছে না কেন? ইটস বিকজ দ্য আর্থ অ্যাট্রাক্ট ব্যাকস দ্য অবজেক্ট দ্যাট আই থ্রু। তো যখন আমি এই যে অবজেক্টকে উপরের দিকে ছুঁড়ে মারলাম, আর্থটা ঠিক একই সাথে সেটাকে আবার টেনে ধরে। এই যে অ্যাট্রাকশন, সেটার কারণে ওই অবজেক্টটা আকাশে উঠে আবার নিচের দিক থেকে পড়তে থাকে। এন্ড আস্তে আস্তে ওটা অ্যাক্সিলারেশনও বাড়তে থাকে, কজ আর্থ ইজ কন্টিনিউয়াসলি অ্যাট্রাক্টিং দ্যাট অবজেক্ট। সো এট দ্য টাইম এটাই সেটাই বলছে যে উই ক্যান অলসো ইউজ দিস ফোর্স বাই লেটিং সামথিং রোল অন a slope of a surface. We can increase or decrease the force by increasing or decreasing the slope. তো এইখানে যেটা বলতে, আমরা কোন একটা স্লোপে যদি কোন একটা অবজেক্ট রাখে, স্লোপ বরাবর হচ্ছে অবজেক্টটা পড়ে যায়। কেন? কারণ অলওয়েজ আর্থ, এই আর্থ এর হচ্ছে এই অবজেক্টটাকে নিচের দিকে অলওয়েজ অ্যাট্রাক্ট করতে থাকে। কারণ আমরা কি আর্থ সারফেসে থাকি। তো আর্থ সারফেসে থাকা মানে কি সবকিছু আর্থের দিকে অ্যাট্রাকশন হওয়া। তা আমি যদি একটা স্লোপ ক্রিয়েট করি, আমরা যেরকম ছোটবেলায় স্লাইডিং এ চড়তাম না, স্লাইডের একটা সাইডের উপরে উঠে সা করে আরেক সাইডে নিচের দিকে পড়ে যাইতাম, স্লাইডার আছে না কতগুলা। তো ঠিক সেম, যে স্লোপ বলা যায় স্লাইডারটাকে, যে স্লাইডারের এক সাইড থেকে আরেক সাইডে আমরা কেন পড়ি? ইটস বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। কারণ আর্থ আমাকে তার নিচের দিকে টানতেছে। এখন এই স্লাইড দিয়ে তো ডাইরেক্ট ভেঙে নিচের দিকে যাওয়া সম্ভব না, এটা একটা বাঁকা অংশ। তো আমি কি করে একটা অংশ আস্তে ধীরে স্লাইড করে পড়তে থাকি। এটা পসিবল হয় আর্থ আমাকে তার দিকে অ্যাট্রাক্ট করতেছে একটা ফোর্স দিয়ে, সেটার কারণে। যদি আর্থ আমাকে তার দিকে অ্যাট্রাক্ট না করতো, তাহলে আমি এখানে উঠে বসে থাকতাম, আমি আর নিচের দিকে পড়তাম না। যতই স্লাইডের মাঝখানে আসি তাও পড়তাম না, কারণ আমাকে নিচের দিকে কেউ টানতেছে না। তো স্লাইডার এইভাবেই কাজ করে থাকে। যে এছাড়া যে কোনো স্লোপে আমি যখন কোনো কিছু রাখি, সেটা সাঁ করে নিচের দিকে পড়ে যায়, বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে আর্থ আমাকে তার দিকে টানতেছে, এটার কারণে। তো এই ফোর্সটা কখন বেশি হবে? যদি আমি স্ট্রেইট ডিরেক্ট পড়তে পারি, সেটাতে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স সবচেয়ে বেশি হবে। যদি আমি এখানে একটা স্লোপ দিয়ে দিই, এখানে আমি একটা এই স্লোপ দিলাম, আরো একটা স্লোপ দিলাম এখানে, তো কোন স্লোপের গ্র্যাভিটেশনাল ফোর্সটা বেশি হবে? কোন স্লোপ দিয়ে আমি ফাস্টার পড়তে পারবো? এনিওয়ান? কেউ কি বলতে পারো এই স্লোপ দিয়ে আমি ফাস্ট পড়বো না এই স্লোপ দিয়ে ফাস্ট নিচে পড়বো? Sir, niche Sir, আছে। can you ওকে, explain ওয়ান, the thing এটা again? I হচ্ছে টু। wasn't here for a while. ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। হোপসো তুমি এইটুকু শুনছো আশা করি। গ্র্যাভিটেশনাল ফোর্সের যে কোনো দুইটা জিনিস অ্যাট্রাক্ট করে, কিন্তু আমরা আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কথা বলছি। Yes, sir, I দ্যাট was মিনস, asking about the slope. ওকে, I was স্লোপ। asking about তো the slope, এটা actually হচ্ছে, the
the ওকে, question you just asked. ওকে। স্লোপের ব্যাপারে আমি যেটা বলেছিলাম যে আর্থ অলওয়েজ ইজ অ্যাট্রাক্টিং টুয়ার্ডস ইট, আমাদেরকে অলওয়েজ নিজের দিকে আর্থ অলওয়েজ অ্যাট্রাক্ট করতেছে। আমরা যদি আর্থ সারফেস, এটা যদি আর্থ হয়, আর্থ সারফেসে তো আমরা এই যে মানুষগুলো সবগুলো এইভাবে আছি, তাই না? তো এটা হচ্ছে আর্থ সারফেস। তো আর্থ সারফেস অলওয়েজ আমাদেরকে অ্যাট্রাক্ট করতেছে, কারণ আমরা জানি কি ইউনিভার্সের যে কোনো দুইটা জিনিস একটা একটাকে অ্যাট্রাক্ট করে। কিন্তু আমাদের সাইজ এতই ছোট, আমাদের অ্যাট্রাকশন রেটটা অনেক কম, বাট আর্থের সাইজ এতই বড় আমাদের তুলনায়। তো আমরা শুধু আর্থেরটাই ফিল করতে পারি আর কি। এখন একটা জিনিস আমি বলেছি, যেটা হচ্ছে যে আর্থের এই অ্যাট্রাকশন রেট থাকার কারণেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে আমরা ছোটবেলায় যে স্লাইডারে চড়েছিলাম, মানে স্লাইডার গুলো কিরকম হয়, এক সাইডে আমরা একটা সিঁড়ি দিয়ে উঠি, তারপর করে ওই স্লোপ দিয়ে পড়ে যাই। স্লাইডার গুলোর কথা বলছি, যেগুলোতে আমরা খেলতাম ছোটবেলায়। তো এটা কেন পসিবল? এটা পসিবল হয় এই গ্র্যাভিটেশনাল ফোর্স এর কারণে। গ্র্যাভিটেশনাল ফোর্স এর কারণে এটা যদি স্লাইডার হয়, আমি অলওয়েজ, আর্থ আমাকে অলওয়েজ নিচের দিক দিয়ে একটা অ্যাট্রাকশন ফিল করাচ্ছে, মানে অলওয়েজ অ্যাট্রাক্ট করতেছে। তো অ্যাট্রাক্টের কারণে আমি এই স্লাইডার দিয়ে নিচের দিকে পড়তেছি। নাইলে যেটা হতো, যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকতো, এই যে স্লোপ থাকতো, আমি স্লোপের উপর উঠে বসে থাকতাম। হ্যাঁ, স্লোপ দিয়ে আমি পড়ার চেষ্টা করতাম, কিন্তু আমি নিচে পড়তাম না, কারণ আমাকে তো নিচের দিকে কেউ অ্যাট্রাক্ট করতেছে না। আমি মাঝখানে এসেও বসে থাকলে আমি পড়তাম না। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে পৃথিবী, যে আর্থ আমাকে নিজের দিকে ফোর্স আর্থ বা অ্যাট্রাক্ট করতেছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স হয় তোমার হচ্ছে, আমি যখন ডিরেক্ট নিচের দিকে, স্ট্রেটলি নিচের দিকে পড়বো। হ্যাঁ, ধরো কোনো ফোর্স, আহ ধরো কোনো স্লোপ নাই এখানে, আমি একদম এটা হচ্ছে একটা একটা মানে বোঝার সুবিধার্থে বলি, একটা দুইতলা বিল্ডিং, দুইতলা বিল্ডিং থেকে আমি যদি স্ট্রেইট জাম্প দিই, অর্থাৎ কোনো স্লোপ নাই, তাহলে আমার উপর যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে হাইস্ট একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, কারণ সেক্ষেত্রে আমি ডিরেক্ট নিচের দিকে পড়তেছি। অর্থাৎ এখানে কোনো নাই, স্লোপ নাই, ডিরেক্ট সারফেস নিচের দিকে। নাই। আর হচ্ছে যদি হ্যাঁ, আমরা স্লোপটা ইউজ করি তাহলে সারফেস যখন আমি থাকতেছে। স্লোপ ইউজ করতেছি তখন হচ্ছে এটার অ্যাঙ্গেলটাও একটু চেঞ্জ হয়ে গেল। আর্থ হচ্ছে আর ডিরেক্ট নিচের দিকে কাজ করতে পারছে না, এখানে একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ স্লোপের কারণে এটা আর Yes. প্রপারলি কাজ করতে পারতেছে না, বাট কিছুটা কাজ করতেছে, যে কারণে আমি স্টিল নিচের দিকেই পড়বো, বাট সেটা স্লোপ দিয়ে দিয়ে পড়বো। এখন আমি স্লোপটার অ্যাঙ্গেল আরো ইনক্রিজ করলাম, একদম আর একটু বাড়ায় ফেললাম, আমি আরামসে বলবো আস্তে 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 আস্তে। আমরা অলরেডি এগুলো দেখি, কোথায় দেখি? ওয়াটার কিংডমে দেখি। হ্যাঁ, এরকম স্লোপ দেয়া আছে অনেকগুলা, প্লেইং স্লোপ। সো এরকম আমি স্লোপটা আরেকটু করলাম, অ্যাঙ্গেলটা আরো ইনক্রিজ করলাম। দ্যাট মিনস আমার উপর গ্র্যাভিটেশনাল ফোর্সটা যে কাজ করতো সেটার অ্যামাউন্ট আমি আরো কমায় ফেললাম, ফলে আমি খুব আরামসে আরো আস্তে আস্তে নামতে পারবো। তো এরকম করতে করতে আমি যখন স্লোপটা একদম স্ট্রেট করে ফেলবো আমার আর্থ সারফেসের সাথে, তখন দেখা যাবে আর গ্র্যাভিটেশনাল ফোর্স আমার উপর কাজ করতে পারতেছে না। কাজ করতে পারবে, বাট সেটা ইফেক্টিভ হবে না, আমি আর পড়বো না, কারণ আমি একটা আলাদা সারফেস ক্রিয়েট করে ফেলছি উপরে। যেটা করে আমরা বিল্ডিং এর ক্ষেত্রে একতলার কাজ শেষ, তারপর আমরা দুই তলায় সারফেস ক্রিয়েট করি, ফলে আমরা উপরে আমরা হাঁটতে পারি। তো যদি দুই তলা না করে আমরা এরকম একটা স্লোপ দিয়ে দিতাম, দেখা যেত আমরা স্লোপ দিয়ে পড়ে যাচ্ছি। যেমন কতগুলো সিঁড়ি দেখবা, যে হুইল চেয়ার আনা নেওয়া করার জন্য কতগুলো সিঁড়ি বানানো হয়, প্লেইং থাকে ওই সিঁড়িগুলো। তো ওইগুলা দিয়ে যখন তুমি নামবা, তুমি একটা নিচের দিকে অটোমেটিক ফোর্স ফিল করবা, যে খুব ইজিলি নেমে যেতে পারতেছে। তো ওই স্লোপটার মতন ব্যাপারটা সেরকম। আবার যদি ডিরেক্ট বিল্ডিং থেকে লাফ দাও, যদিও কেউ করবে না, তো ডিরেক্ট বিল্ডিং থেকে লাফ দিলে সেটা ফোর্স হবে হাইস্ট, একদম খুব দ্রুত নিচের দিকে পড়বে, বিকজ কারণ তখন তোমার বাধা দেওয়ার জন্য কোনো সারফেস নাই। আচ্ছা, আমি যে কোয়েশ্চেনটা করছি আমি সেটা আনসার নিজেই দিয়ে দিছি, যে আমি যদি বলি যে স্লোপ যত ইনক্রিজ করব, স্লোপের অ্যাঙ্গেলটা যত বাড়বে বা স্লোপটা যত এরকম হবে, তত হচ্ছে আমার ফোর্সটা তত কমবে গ্র্যাভিটেশনাল। আর স্লোপ যত স্ট্রেটলি পড়বো তত গ্র্যাভিটেশনাল ফোর্স বাড়বে। তো উই ক্যান ইনক্রিজ দ্য ডিক্রিজ দ্য ফোর্স বাই ডিক্রিজিং দ্য স্লোপ। এই কথাটা বলতে গিয়ে আমি কথাগুলো বলছি। এভরিথিং অ্যারাউন্ড আস অন দ্য আর্থ সারফেস দ্যাট উই ক্যান ফিল হ্যাজ এ ওয়েট। সো দ্য ওয়েট ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট দ্য অ্যাট্রাকশন অফ দ্য আর্থ। এটা আমরা আগেই বলেছিলাম, যে এই ওয়েটটা হচ্ছে আমাদের চেঞ্জ হয় ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যানেটে যখন আমরা যাব, কারণ তার প্রত্যেকটা ওয়েট প্ল্যানেটের। হচ্ছে আর্থের গ্র্যাভিটেশনাল পুল। আমাদের অ্যাকচুয়াল যে ওয়েট সবাই বলে সেটা আসলে ম্যাস। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তো সব প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফোর্স তো সেম না, সব প্ল্যানেটের সাইজ কি সেম? সব প্ল্যানেটের সাইজ কিন্তু সেম না। জুপিটারের সাইজ কত বড়? সবচেয়ে বড় না? তো জুপিটারের যে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে সেটা আর্থের চেয়ে গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে বেশি হবে। তার মানে তুমি যদি জুপিটারে যাও,
তাহলে দেখা যাবে তোমার ওয়েট আরো অনেক বেশি বেড়ে গেছে। সো ইট ডিপেন্ডস অন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য প্ল্যানেট। ঠিক আছে, আমাদের কাছাকাছি গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হয় মার্সের, বাট মার্সের একটু কম, খুব সম্ভবত সামান্য কম আর্থের চেয়ে। আর আমরা মুনে তো দেখছি যে অনেক কম, একটা হাঁটার মতো স্টেপ নিলে আমার মনে হচ্ছে তুমি লাফ দিয়ে দিচ্ছ, এরকম হবে। ইটস বিকজ গ্র্যাভিটেশনাল ফোর্স কম। আমরা যেসব মুন ওয়াকিং এর ক্লিপ দেখে থাকি আর কি। এরপরে দেখি হচ্ছে দ্য ওয়েট ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট দ্য ভেরি অ্যাট্রাকশন অফ দ্য আর্থস গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্যাট অবজেক্ট। সো নট অনলি ডাজ দ্য আর্থ অ্যাট্রাক্ট এভরিথিং, বাট অলসো that have a mass, object that have a mass attract each other. আমরা এগুলোর কথা আগে বলে ফেললাম চ্যাপ্টারের শুরুতে। when the earth attracts an object, that force is called gravity. গ্র্যাভিটি আমরা স্পেসিফিক্যালি কাকে বলছি, যেটা আর্টসে যেভাবে অ্যাট্রাক্ট করে থাকে। So, but when planets, stars and galaxies in space attract each other, the same is called gravitational force. আমরা এখানে মেইনলি যে টপিকটা আলোচনা করতেছি সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটি নিয়ে কাজ করছি, মানে আর্থের কথাগুলো বলছি। আর গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে ইউনিভার্সের যে কোনো দুইটা জিনিস বা স্টার্স বা গ্যালাক্সি এনিথিং যেগুলা হচ্ছে নিজেদের মধ্যে অ্যাট্রাকশন করে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সো ইন অ্যাডিশন টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উই সি ডিফারেন্ট কাইন্ডস অফ ফোর্সেস অ্যারাউন্ড আস। এছাড়াও এটা আমরা জাস্ট একটা ফোর্স নিয়ে কথা বলেছি যেটা হচ্ছে মোস্ট কমন ফোর্স। এছাড়া আরো অনেক ধরনের ফোর্স আছে, তো সেগুলো নিয়েও আমরা একটু একটু আলোচনা করবো। তো ম্যাগনেট নিয়েও আছে, তারপরে স্প্রিং নিয়ে আছে। সো এইগুলো হচ্ছে ডিফারেন্ট। তারপর হচ্ছে হেয়ার কম যখন করি, সেটা আবার দেখা যাচ্ছে কোনো একটা পেপারকে ট্রাক করে, তো এটাও এক ধরনের ফোর্স ওখানে কাজ করতেছে। তো আমরা ফ্রিকশন ফোর্সে চলে আসি ফার্স্টেই। আর একটা টপিক ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স কি? ফ্রিকশন হচ্ছে, আমরা একটু পড়ে নি ফার্স্টে, যে ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট আর নট রিডিউসড বাই ফ্রিকশন ইট উড কন্টিনিউ মুভিং ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে ভ্যালোসিটি মানে কি, কোনো একটা স্পিড বুঝাচ্ছি, তাই তো, কোনো একটা অবজেক্টের স্পিড। তো আমরা যদি কোনো একটা অবজেক্টের স্পিড স্পিডে আছে, একটা স্পিডে চলতেছে কোনো একটা, এটার উপর যদি কোনো ফ্রিকশন কাজ না করে, এটা ইনডিফিনিটলি চলতেই থাকবে। এটার উপর যদি কোনো এক্সট্রা ফোর্স, মানে ফ্রিকশন ছাড়াও যদি কোনো এক্সট্রা ফোর্স কাজ না করে, তাহলে এটা ইনডিফিনিটলি চলতে থাকবে। তাহলে একটা কথা আছে, যে আমি যদি বলি তাহলে কেন এই যে গাড়ির চাকা, আমরা যখন গাড়িতে ব্রেক প্রেস না করলেও দেখবা যে কিছু দূর যাওয়ার পর, যদি তোমরা সাইকেল চালাই থাকো তাইলে ব্যাপারটা বুঝতে পারবা, যে কিছু দূর চালানোর পর আমি ধরলাম ছেড়ে দিলাম, হ্যাঁ, এবার সাইকেল চলতে 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 এক সময় থেমে যায়। কেন থেমে যায়? ইটস বিকজ অফ দ্য ফ্রিকশন ফোর্স। আমাদের সাইকেলের যে চাকা, সেই চাকার সাথে এই যে রোডের যে সারফেস, সেটার মধ্যে অলওয়েজ একটা ফ্রিকশন চলতে থাকে। এই ফ্রিকশনের কারণেই গাড়ি আস্তে আস্তে চাকা এক সময় চলতে 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 থেমে যায়। এখন এই যে এই ফ্রিকশন ফোর্সটা যদি আমি তুলে দিতে পারি, তাহলে কি এটা চলতে থাকবে? স্টিল ফ্রিকশন ফোর্সটা তুলে দিলে এটা অনেকক্ষণ ধরে চলবে, বাট স্টিল নট ইনডেফিনেটলি। কেন ইনডেফিনিটলি এটা চলবে না? এখানেও হচ্ছে আরেকটা কারণ। সেটা হচ্ছে এখানে আমরা শুধু বাইরের মেকানিজমটা দেখতেছি একটা সাইকেলের, বাট ভেতরের মেকানিজমও দেখা যায় এখানেও অনেকগুলো ফ্রিকশন হয়ে থাকে। এই যে সাইকেল চলতেছে না, সাইকেলের ভিতরেও অনেক ধরনের ফ্রিকশন হয়ে থাকে। তো এই ভিতরের ফ্রিকশনের কারণে আস্তে আস্তে ঘুরতে 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 সেটা থেমে যাবে। তো আমি যদি কোনো একটা অবজেক্টকে একেবারে ফ্রিকশনলেসলি ফোর্স দিই, হ্যাঁ, একটা হয়তো স্পিড আছে, ওটাতে আমি যদি সব প্রকার ফ্রিকশন তুলে দিতে পারি, সব প্রকার ফোর্স সরায় ফেলতে পারি। ওকে, এনিওয়ান ওখানে? ওকে, সব প্রকার ফোর্স যদি আমি সরায় ফেলতে পারি, তখন সেটা ইনডিফিনিটলি চলবে। কিন্তু আমাদের এই ওয়ার্ল্ডে আমরা সেটা করতে পারি না, কোনো না কোনো ফোর্স ঠিকই কাজ করে ফেলে। হ্যাঁ, দেখা যাচ্ছে কিছু না করলেও গ্র্যাভিটি আমাদের উপর কাজ করতেছে। সো অলওয়েজ আমরা ইনডিফিনিটলি এভাবে মুভ করার মতো কিছু করতে পারি না। কিন্তু আমরা যেটা, এটা কোথায় করা সম্ভব, সেটা স্পেসে করা পসিবল। স্পেসে এই কাজটা করা পসিবল, কোনো একটা জিনিসকে ইনডিফিনিটলি মুভ করার জন্য। স্পেসে তোমার ওই ফ্রিকশনটা থাকবে না, বা যখন তুমি কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে না, তখন তুমি একটা জিনিসকে ইনডিফিনিটলি মুভ করানোর একটা সুযোগ থাকে। তো দ্যাট ইজ ওয়াই মেনি অফ ইউ থিঙ্ক দ্যাট ম্যাটার অফ দ্য ফ্রিকশন ইজ অলসো কাইন্ড অফ হার্মফুল ফোর্স। কেন আমরা ভাবতেছি যে ইনডিফিনিটলি এটাকে ইয়া করতে পারতেছি না, সেই জন্য আমরা ভাবতেছি ফ্রিকশন একটা হার্মফুল ফোর্স, বাট না, ইজ নট আ হার্মফুল, অলওয়েজ অলওয়েজ নট এ হার্মফুল ফোর্স, নট অলওয়েজ। বিকজ অনেক সময় এই ফ্রিকশন ফোর্সটাকে আমরা ইউজ করি, কিসে ইউজ করি, আমরা গাড়ির ব্রেকিং এর ক্ষেত্রে এই ফ্রিকশন ফোর্সটাকে ইউজ করে থাকি।
কারণ গাড়িতে যদি ব্রেকই না থাকতো তাহলে দেখতে শুধু অ্যাক্সিডেন্টের উপর অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তাই না? যদি শুধু স্পিড তোলার ব্যবস্থা থাকতো, কোনো ব্রেকিং সিস্টেম না থাকতো, তখন এই ফ্রিকশন ইউজ করি আমরা যখন ব্রেক প্রেস করি, তখন এই যে একটা গাড়ির চাকা ঘুরতেছে, এই চাকার মধ্যে একটা কোনো কিছু গিয়ে ধরো গাড়ির চাকার স্পিডটাকে কমায় দেয়। এখানে কোনো কিছু একটা ধরো মানে একটা সিস্টেম থাকে, ব্রেকিং সিস্টেম থাকে, যেটা হচ্ছে এইখানে